আজ আমরা দেখতে চলেছি 2019 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো অ্যাশফল। এটি মূলত একটি সাউথ কোরিয়ান মুভি, যেটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে, কারণ এই মুভিতে আপনারা দুর্দান্ত ভিএফএক্স এর সাথে সাথে অ্যাকশন, ইমোশন এবং ডিজাস্টার মুভির ফিলিং একসঙ্গে পেতে চলেছেন। তাহলে চলুন শুরু করা যাক অ্যাশফল মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার সিওল শহরে। এখানে আমরা কিম নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। কিম ছিল একজন সোলজার। কিম তার সঙ্গীকে নিয়ে হানজি নামক একটি জায়গাতে এসেছে, কারণ তারা এখানে একটি বোম ডিফিউজ করবে, আর এই বোমটি ছিল আমেরিকানদের। আসলে আজ থেকে প্রায় কয়েক বছর আগে আমেরিকানদের সঙ্গে সাউথ কোরিয়ার একটি যুদ্ধ হয়েছিল, যার ফলে সাউথ কোরিয়ার বিভিন্ন স্থানে আমেরিকানদের অস্ত্র অথবা বোম খুঁজে পাওয়া যায়। কিম এখানে তার সঙ্গীকে নিয়ে এমনই একটি বোম ডিফিউজ করতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই তারা সেই বোমটিকে ডিফিউজ করে ফেলে। অন্যদিকে আমরা ইউনজু নামক একজন মেয়েকে দেখতে পাই। ইউনজু হলো কিমের ওয়াইফ, যে কিনা প্রেগনেন্ট ছিল, তাই সে হসপিটালে চেক আপ করতে এসেছে। এদিকে বোম ডিফিউজ করার পর কিম তার বাড়িতে ফিরছিল। তখন সে তার ওয়াইফ ইউনজুকে ফোন দেয় আর বলে, ইউনজু, এখন তোমার শরীরের কন্ডিশন কেমন? সবকিছু কি ঠিকঠাক আছে? ডক্টর কি বলল? আমার ছেলে হবে নাকি মেয়ে হবে? কিন্তু ইউনজু তাকে বলে, সেটা তো আমি তোমাকে বলবো না, তুমি তোমার কাজ নিয়েই থাকো। বিয়ের পর থেকেই শুধু তোমার কাজ আর কাজ। আমার এত স্পেশাল মুহূর্তেও তুমি আমাকে ঠিকমতো সময় দিচ্ছ না। আসলে কিম যেহেতু একজন সোলজার, তাই সে তার ওয়াইফকে ঠিকমতো সময় দিতে পারে না। এ কারণে ইউনজু প্রায় সময়ই তার সঙ্গে রাগ করে থাকে। কিম এখানে ইউনজুর রাগ ভাঙানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ভয়ানক ভূমিকম্প শুরু হয়। কিম দেখতে পায় শহরের সকল মানুষ এদিক ওদিক ছুটোছুটি করছে, তাই সে ফোন কেটে দিয়ে কোনো মতে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ এই ভূমিকম্পের মাত্রা ধীরে ধীরে বেড়েই চলেছে। এমনকি আশেপাশে থাকা বিল্ডিংগুলো ভাঙতে শুরু করেছে। তাই কিম কোনো মতে তার গাড়িটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার গাড়িটি অন্য আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ফলে তার গাড়িটি সেখানেই আটকে যায়। এখন তার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে তার গাড়ি থেকে নেমে রাস্তায় আসে। তখন কিম উপরে তাকিয়ে দেখতে পায় বিশাল এক বিল্ডিং নিচের দিকে ধসে পড়ছে। তাই সে বাঁচার জন্য সেখান থেকে দৌড়তে থাকে। অনেক কষ্ট করে কিম এই ভূমিকম্পের হাত থেকে বেঁচে যায়, আর সে তার বাড়িতে ফিরে আসতে পারে। এদিকে পুরো কোরিয়াতে ভূমিকম্পের খবরটি ছড়িয়ে পড়ে। প্রতিটি নিউজ চ্যানেলে এ ব্যাপারে বলা হচ্ছিল, কারণ এত ভয়ানক ভূমিকম্প কোরিয়াতেই প্রথম হয়েছে। এই ভূমিকম্পের কারণে প্রায় অর্ধেক শহরেই ধ্বংস হয়ে যায়। আসলে এই ভূমিকম্পটি একটি আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে হয়েছে, আর আগ্নেয়গিরিটির নাম হলো পাইকতু, যেটা কিনা সাউথ কোরিয়া এবং চীনের সীমান্ত রেখার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল, যার ফলে সাউথ কোরিয়ার পাশাপাশি চীনের একটি শহরেও ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। তবে সাউথ কোরিয়ার ক্ষতির পরিমাণ বেশি ছিল। এরপর আমরা প্রফেসর রকিকে দেখতে পাই। আজ থেকে প্রায় 3 বছর আগে প্রফেসর রকি এই ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিল, কিন্তু তখন তার কথা কেউ মানতে চায়নি। প্রফেসর রকি এখন সাউথ কোরিয়া ছেড়ে চলে যাচ্ছে, কারণ সে খুব ভালো করেই জানে যে এই শহরে আরো অনেক ভয়ানক রকমের ভূমিকম্প আসতে চলেছে। তাই সে এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে প্রেসিডেন্টের একজন সেক্রেটারি চলে আসে, যার নাম হলো সুইয়ুন। আর সে রকিকে তার সঙ্গে নিয়ে যেতে চায়, কারণ আজকে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে চীনের প্রেসিডেন্টের একটি স্পেশাল মিটিং রয়েছে, যেখানে তারা আগ্নেয়গিরিটির ব্যাপারে কথা বলবে এবং এই ভূমিকম্পকে কিভাবে রোধ করা যায় সেই ব্যাপারেই তারা আলোচনা করবে। তাই এই মিটিংটিতে প্রফেসর রকিকে প্রয়োজন, কিন্তু প্রফেসর রকি সেখানে যেতে চাইছিল না, কারণ সে এটা জানে যে তার কথা সেখানকার কেউই মূল্যায়ন করবে না। 3 বছর আগে যখন সেই ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিল, তখন তার কথা কেউ শোনেনি, বরং মিটিংয়ে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়েছে। তাই সে এখন আর সেখানে যেতে চায় না, কিন্তু সুয়ুন তাকে অনেক কষ্ট করে রাজি করায়। এরপর সে রকিকে নিয়ে সেই মিটিংয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের মিটিং শুরু হয়। এখানে অনেক বড় বড় নেতারা নিজেদের মতামত প্রকাশ করছিলেন। কিছুক্ষণ পর প্রফেসর রকিকে সেখানে কথা বলার সুযোগ দেয়া হয়। প্রফেসর রকি তখন বলে, এখন তো শুধু একটি মাত্র আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে, কিন্তু এই পাইকতু আগ্নেয়গিরির নিচে আরো 3টি বড় বড় আগ্নেয়গিরি রয়েছে, যেগুলো খুব শীঘ্রই বিস্ফোরিত হবে। একটি আগ্নেয়গিরির বিস্ফোরণে তো অর্ধেক শহরই ধ্বংস হয়ে গিয়েছে। এখন যদি আরো 3টি আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে, তাহলে আমরা আমাদের শহরকে বাঁচাতে পারবো না।
কিন্তু আমার কাছে এর একটা সলিউশন আছে। আমাদেরকে সেই আগ্নেয়গিরিটির একদম নিচে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটাতে হবে। তবে কোনো সাধারণ বিস্ফোরণে কিন্তু কাজ হবে না। আমাদেরকে সেখানে পারমাণবিক বোমকে বিস্ফোরিত করতে হবে। এতে আগ্নেয়গিরিটির নিচে অনেক বড় একটি জায়গা তৈরি হবে। ফলে উপরে থাকা আগ্নেয়গিরিগুলোর সমস্ত লাভা সেই ফাঁকা জায়গাতে নেমে যাবে। এতে করে আগ্নেয়গিরিগুলোর মধ্যকার চাপ কমে যাবে। ফলে সেখানে আর কোনো বিস্ফোরণ ঘটবে না। প্রফেসর রকি এখানে একটি প্লাস্টিকের গ্লাসের সাহায্যে তাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টি বোঝাতে চাইছিল। কিন্তু চীনের প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতারা প্রফেসর রকির সঙ্গে একমত হয় না। কারণ এই বিস্ফোরণটি ঘটাতে হলে প্রচুর পরিমাণে পারমাণবিক বোমার প্রয়োজন, যেটা চীন অথবা সাউথ কোরিয়া কারো কাছেই নেই। প্রফেসর রকি তখন বলে, আমাদের কাছে পারমাণবিক বোমা নেই তাতে কি হয়েছে? নর্থ কোরিয়ায় যেই আমেরিকান এম্বাসি রয়েছে সেখানে তো প্রচুর পরিমাণে পারমাণবিক বোমা আছে, যেগুলো যুদ্ধের সময় আমেরিকানরা সেখানে নিয়ে এসেছিল। আমরা নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে পারি। তারা যদি আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা সেখান থেকে অবশ্যই পারমাণবিক বোমা আনতে পারবো। তাছাড়া এই মিশনে আমরা চাইলে শুধুমাত্র পারমাণবিক বোমের মধ্যে থাকা পাউডারগুলোকে ব্যবহার করব। এতে আমেরিকানরা টেরও পাবে না। আমরা কি চাইলে সেগুলোকে লুকিয়ে ব্যবহার করতে পারি না? কারণ এতে করে শত শত মানুষের জীবন বেঁচে যাবে। একথা শুনে মিটিংয়ে সবাই প্রফেসর রকিকে পাগল বলতে শুরু করে। কারণ আমেরিকান প্রেসিডেন্ট যদি একবার এ খবর জানতে পারে তাহলে তারা আবারও যুদ্ধ ঘোষণা করবে। তাই প্রফেসর রকির প্রস্তাব গ্রহণ করা হয় না। কিন্তু মিটিং শেষ হওয়ার পর সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট প্রফেসর রকিকে তার রুমে ডাকে। এখানে সে প্রফেসর রকিকে বলে, এছাড়া কি আর কোনো উপায় আছে? প্রফেসর রকি তখন বলে, না, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। প্রেসিডেন্ট তখন বলে, তাহলে আমরা এই মিশনটি শুরু করব। কারণ এটা শত শত মানুষের জীবন মরণের প্রশ্ন। আমাদেরকে আমেরিকান এম্বাসি থেকে যেভাবেই হোক পারমাণবিক বোমা সংগ্রহ করতে হবে। কিন্তু আমরা এই মিশনটি লুকিয়ে করব, যাতে করে কেউ এটা জানতে না পারে যে আমরা এই মিশনটি করতে যাচ্ছি। কারণ তারা কেউই আমাদের কথায় রাজি হবে না। তাই প্রেসিডেন্ট তার সেক্রেটারিকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব সোলজারদের একটি সিক্রেট টিম তৈরি করতে। এরপর আমরা সোলজার কিমকে দেখতে পাই, যার কাছে তাদের হেড অফিসার এসেছে। অফিসার এখানে কিমকে বলে, প্রেসিডেন্ট আমার উপর একটি সিক্রেট টিম তৈরি করার দায়িত্ব দিয়েছেন। কারণ আমরা আমাদের শহরকে বাঁচাতে একটি সিক্রেট মিশন করতে যাচ্ছি। আর তুমিই হলে সবচাইতে যোগ্য সোলজার, যাকে আমাদের সিক্রেট টিমে প্রয়োজন। তাই আমি চাই তুমি আমাদের টিমে জয়েন করো। কিন্তু কিম তাকে বলে, আসলে স্যার আমি অবশ্যই জয়েন করতাম, কিন্তু আমার ওয়াইফ 8 মাসের প্রেগনেন্ট। যে কোনো সময় তার ডেলিভারি হবে। আমি ছাড়া এখানে আমার ওয়াইফের আর কেউ নেই। এমন অবস্থায় আমি তাকে ফেলে কিভাবে মিশনে যাব? অফিসার তখন বলে, তোমার এই ছোট্ট একটি স্যাক্রিফাইসের কারণে হয়তো 2টি দেশের অসংখ্য মানুষের জীবন বেঁচে যাবে। তাছাড়া তোমার ওয়াইফকে দেখাশোনার দায়িত্ব আমাদের টিম নেবে। তুমি তাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমরা তোমার ওয়াইফকে দেখাশোনার দায়িত্ব নেব, যাতে করে তার কোনো অসুবিধা না হয়। তারপরও তুমি আমাদের টিমে জয়েন করো, কারণ এ সময় তোমাকে আমাদের প্রয়োজন। কিম তখন অফিসারের কথায় রাজি হয়ে যায় আর সে সিক্রেট মিশনে জয়েন করার একটি পেপারে সাইন করে। রাতের বেলা কিম যখন তার বাড়িতে ফেরে তখন সে তার ওয়াইফকে সিক্রেট মিশনটির কথা বলতে পারছিল না। কারণ এমনিতেই তো ইউনজু কিমের উপর রাগ করে থাকে। তার উপর আবার তাকে একা রেখে যে সে সিক্রেট মিশনে যাবে একথা সে তাকে কিভাবে বলবে? কিন্তু তারপরও সে সাহস করে ইউনজুকে মিশনটির কথা বলে দেয়। কিন্তু ইউনজু তাকে বলে, এ অবস্থায় তুমি আমাকে একা রেখে যেও না কিম। এ সময় আমার তোমাকে অনেক প্রয়োজন। তুমি তো এটা জানোই যে এখানে আমার তুমি ছাড়া কেউ নেই। তাছাড়া এই মিশনটিতে জীবনের অনেক ঝুঁকি রয়েছে। যদি তোমার কিছু হয়ে যায় তখন আমি কিভাবে থাকব? আমাদের সন্তানের কথা একবার চিন্তা করো। কিম তখন বলে, আমার কিছুই হবে না, তুমি দেখে নিও। আমরা খুব সুন্দরভাবেই আমাদের মিশনটিকে সফল করব। তাছাড়া আমরা যারা এই কাজগুলোর দায়িত্বে রয়েছি তারাই যদি পিছিয়ে যাই তাহলে শহরটাকে কে রক্ষা করবে? শহরের মানুষগুলোকে কারা বাঁচাবে? শুধুমাত্র কয়েকটা দিন। আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। তাছাড়া এই কয়েকদিন আমাদের টিম তোমার দেখাশোনা করবে। তোমার যে কোনো সমস্যা হলে তুমি তাদেরকে আগে জানাবে। দায়িত্ব যখন নিয়েছি দেশকে রক্ষা করার, তাহলে সেই দায়িত্ব থেকে কিভাবে সরে আসি বলো? ইউনজু তখন সবকিছু বুঝতে পারে আর সে কিমকে মিশনে যেতে দিতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে সিক্রেট মিশনের জন্য সোলজারদের অনেক বড় একটি টিম তৈরি করা হয়। এখানে একজন অফিসার তাদের সবাইকে সিক্রেট মিশনটি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল। অফিসার তাদেরকে জেন নামক একজন ব্যক্তির ছবি দেখায়, যে কিনা বর্তমানে
একটি জেলের মধ্যে বন্দী আছে। আজ থেকে প্রায় 10 বছর আগে সে নর্থ কোরিয়ার অনেক বড় একটি সশস্ত্র বাহিনীর সচিব ছিলেন এবং তাকে একজন সৎ মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে জানা যায় সে একজন খুনি, এমনকি অনেক বড় মাপের চোর, যার কারণে তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে সেই এখন আমাদেরকে মিশনটিতে সাহায্য করতে পারবে, কারণ সে খুব ভালো করেই জানে যে আমেরিকানরা নর্থ কোরিয়ার মধ্যে তাদের পারমাণবিক বোমগুলো কোথায় রেখেছে। তাই আমাদের প্রথম মিশন হলো জেনকে নর্থ কোরিয়ার জেল থেকে বের করা। তাই সোলজারদেরকে 2টি টিমে বিভক্ত করে দেয়া হয়। এরপর তারা বিমানে করে রওনা হয় নর্থ কোরিয়ার উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে যাওয়ার পর তাদের একটি টিমের বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন লাগে। ফলে বিমানটি সোজা নিচে পড়ে যায় এবং বিমানের মধ্যে যেই টিম ছিল সেই টিমের সকল সোলজার মারা যায়। এদিকে কিম তার সঙ্গীদেরকে নিয়ে যেই বিমানটিতে রয়েছে সেই বিমানটিও তার কন্ট্রোল হারিয়ে ফেলে। এতে কিম এবং তার সঙ্গীরা অনেক আতঙ্কিত হয়ে পড়ে। তারা কি করবে বুঝতে পারছিল না। তখন কিম তাদের সবাইকে প্যারাশুট নিয়ে বিমান থেকে ঝাঁপ দিতে বলে। এরপর কিমের সঙ্গে তার সঙ্গীরা প্যারাশুট নিয়ে ঝাঁপ দেয়, ফলে তাদের জীবন বেঁচে যায়। কিন্তু যেই টিমের সদস্যরা মারা গিয়েছে তাদের মধ্যে তাদের মিশনের ক্যাপ্টেন ছিল, কিন্তু এখন যেহেতু সে আর বেঁচে নেই তাই মিশনটির সমস্ত দায়িত্ব কিমের উপরে দিয়ে দেয়া হয়। অর্থাৎ কিমকে এখন পুরো টিমের ক্যাপ্টেন বানানো হয়। এরপর প্রেসিডেন্ট এবং প্রফেসর রকি কিমের সঙ্গে যোগাযোগ করে। তারা এখানে কিমকে জানায় যে সোলজাররা মারা গিয়েছে তাদের বিমানে একটি নকশা ছিল যেটার মাধ্যমে মিশনটিকে কমপ্লিট করতে হবে। তাই সেই নকশাটি তাদের অনেক প্রয়োজন, কারণ নকশাটি ছাড়া তারা তাদের মিশন কমপ্লিট করতে পারবে না। কিম তখন তার একজন সঙ্গীকে নিয়ে আবারও সেই জায়গাতে চলে যায় যেখানে সেই বিমানটি ক্র্যাশ হয়েছিল। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করে একটি ধ্বংসস্তূপের মধ্যে নকশাটিকে খুঁজে পায়। তখন তারা সকলেই রওনা হয় সেই জেলের উদ্দেশ্যে যেখানে জেন রয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়, কিন্তু তারা দেখতে পায় জেলটির মধ্যে কোনো গার্ড অথবা পুলিশ অফিসার নেই, কারণ এখানেও অনেক বড় ধরনের ভূমিকম্প হয়েছে, যার ফলে সকল গার্ড এবং পুলিশ অফিসাররা বাঁচার জন্য এখান থেকে পালিয়ে গিয়েছে। তাই জেনকে এখান থেকে বের করা তাদের জন্য এখন অনেক সহজ হয়ে গিয়েছে। তারা সেখানে জেনকে নাম ধরে ডাকছিল, আর তখনই তারা একটি জেলের মধ্যে জেনকে দেখতে পায়। এরপর কিম তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জেন? আমরা তোমাকে মুক্ত করতে এসেছি। কিন্তু জেন বলে, প্রায় 60টি বছর ধরে আমি এখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু কেউ আমাকে কোনো ধরনের সাহায্য করেনি। হঠাৎ করে আজ আপনারা কোথা থেকে এসেছেন, আর কেনই বা আমাকে মুক্ত করবেন? তখন কিম বলে, আসলে আমরা সাউথ কোরিয়ান সোলজার। আমরা একটি সিক্রেট মিশনে এসেছি। আমাদের দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এখানকার আমেরিকান এম্বাসি থেকে প্রচুর পরিমাণে পারমাণবিক বোমার পাউডার চুরি করতে হবে। তাই আমাদের আপনার সহযোগিতার প্রয়োজন। তখন জেন বলে, ও আচ্ছা, তাই বলুন। মানুষ তো আর কাউকে কোনো স্বার্থ ছাড়া সাহায্য করে না। এরপর কিম এবং তার সঙ্গীরা জেনকে জেল থেকে বের করে। প্রথমে জেন ফ্রেশ হয়ে তার চুল এবং দাড়ি কাটে। এরপর সে কিমের সঙ্গে কথা বলে। প্রথমে জেন তাদেরকে সাহায্য করতে রাজি হয় না। তখন কিম তাকে বলে, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো তাহলে আমরা আবারও তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেব, আর যদি তুমি আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা তোমাকে সাউথ কোরিয়ার নাগরিক বানিয়ে দেব। এতে করে তুমি সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাবে। জেন তখন তাদের কথায় রাজি হয়ে যায়। সে আসলে অনেক চালাক একজন মানুষ, তাই সে চালাকি করে কিমের মানিব্যাগটিকে চুরি করে ফেলে। প্রথমে সে তার মানিব্যাগটিতে একটি আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট দেখতে পায়, যেটা কিমের ওয়াইফ ইউনজুর রিপোর্ট। জেন তখন বুঝতে পারে যে কিমের ওয়াইফের হয়তো বাচ্চা হতে চলেছে। এরপর সে সেখানে তাদের মিশনটির ম্যাপ খুঁজে পায়। প্রথমে সে ম্যাপটিকে অনেক ভালোভাবে দেখছিল, কিন্তু কিছুক্ষণ পর সে ম্যাপটিকে খেয়ে ফেলে। অর্থাৎ মিশনটি কিভাবে কমপ্লিট করতে হবে সেটা এখন শুধুমাত্র জেনই জানে, কারণ পুরো ম্যাপটি জেন তার মাথার মধ্যে ক্যাপচার করে নিয়েছে। এরপর কিম এবং তার সঙ্গীরা জেনকে নিয়ে তাদের মিশনে রওনা হয়। এখানে কিম তার সঙ্গীদেরকে নিয়ে এক ধরনের চকলেট খাচ্ছিল। তখন জেন তাদেরকে বলে, তোমরা তো একা একাই চকলেট খাচ্ছ, আমাকেও তো একটা দিতে পারো। চোর বলে কি আমি মানুষ না? এই বলেই জেন চকলেটটি তার কাছে নিয়ে নেয়, আর সে একটি চকলেট খেয়ে বাকিটা তার পকেটে রেখে দেয়। মাঝপথে কিম তার পকেট চেক করে, কিন্তু সে দেখতে পায় তার পকেটে তার মানিব্যাগটি নেই। কিম এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার মানিব্যাগটির মধ্যেই তাদের মিশনের নকশা ছিল। কিন্তু ঠিক তখনই জেন তাকে বলে, আমি তোমাদের নকশাটিকে খেয়ে ফেলেছি, এখন নকশাটি শুধুমাত্র আমার মাথার মধ্যে রয়েছে।
কথা শুনে সেখানকার একজন সোলজার রেগে যায় আর সে জেনকে মারতেই যাচ্ছিল, কিন্তু কিম এবং তার সঙ্গীরা তাকে বাধা দেয়, কারণ জেনকে এখন কিছু বলা যাবে না। তাকে কিছু বললেই তো সে বিগড়ে যাবে আর সে তাদেরকে সাহায্য করবে না। এখন তো আবার তাদের কাছে তাদের মিশনের ম্যাপটিও নেই, তাই জেনকে এখন তাদের হাতে রাখতে হবে। তাই তারা কেউই জেনকে কিছু বলে না। কিছুক্ষণ পর জেন টয়লেটে যেতে চায়, তাই তারা একটি জঙ্গলের মধ্যে গিয়ে তাদের গাড়ি থামায়। এরপর কিম জেনের সঙ্গে তার একজন সঙ্গীকে পাঠায়। জেন তখন তার সঙ্গে জঙ্গলের মধ্যে চলে যায়, কিন্তু সুযোগ বুঝে জেন তার সঙ্গে আসা সোলজারের উপর হামলা করে আর সে সেই সোলজারের বন্দুকটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অনেক সময় পার হয়ে যাওয়ার পরও সোলজার এবং জেন যখন ফিরে আসছিল না, কিমের তখন সন্দেহ হয়। তাই সে তার সঙ্গীদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায় আর সে দেখতে পায় যে জেন এখান থেকে পালিয়ে গিয়েছে। এতে কিম অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ জেনকে ছাড়া তো তাদের মিশন কমপ্লিট হবে না। তাই তারা সবাই জেনকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে জেন লিলি নামক একজন মহিলার কাছে আসে। আসলে লিলি হলো জেনের ওয়াইফ। জেন এখানে লিলিকে বলে, এই 7টি বছর আমাকে জেলের মধ্যে রেখে তুমি অনেক শান্তি পেয়েছ, তাই না? তোমার জন্য আমি কি না করেছি। তুমি আমাকে ভালো না বাসলে বলে দিতে পারতে, আমি আমার মেয়েকে নিয়ে তোমার জীবন থেকে চলে যেতাম। কিন্তু তুমি সেটা না করে ওই নোংরা মানুষটির সঙ্গে মিলে আমাকে ফাঁসিয়েছ, সমাজের কাছে আমাকে খুনি বানিয়েছ, একজন খারাপ মানুষ হিসেবে আমাকে পরিচয় করিয়েছ। এই যে দেখো, এখন আমি সত্যি সত্যি খারাপ হয়ে গিয়েছি। তবে তোমার ভয় নেই, আমি তোমাকে মারব না। তুমি শুধু আমাকে এটা বলো, আমার মেয়ে সিহুন কোথায়? আমি আমার মেয়ের সঙ্গেই বাঁচতে চাই। জেন আসলে তার মেয়েকে অনেক ভালোবাসে। তার মেয়ে সিহুনের যখন 3 বছর বয়স ছিল, তখন তার ওয়াইফ একজন ব্যক্তির প্রেমে পড়েছিল। তাই সে ষড়যন্ত্র করে জেনকে জেলে পাঠিয়ে দেয়। তার ওয়াইফ এখানে তাকে বলে, তোমার জেলে যাওয়ার পর সিহুন সাউথ কোরিয়ায় আমার ভাইয়ের কাছে থাকে। এদিকে আমরা কিম এবং তার সঙ্গীদেরকে দেখতে পাই, যারা কিনা পুরো শহরে জেনকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করেই তারা একটি বিল্ডিংয়ের মধ্য থেকে গুলি করার আওয়াজ শুনতে পায়। তখন তারা দৌড়ে সেখানে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে এটা তো জেন। তবে জেন কাউকেই গুলি করেনি, বরং সে লিলিকে একটু ভয় দেখিয়েছে। কিম এখানে জানতে পারে যে জেন তার মেয়েকে অনেক ভালোবাসে। কিম তখন জেনকে বলে, আমি তোমাকে তোমার মেয়েকে খুঁজতে সাহায্য করব, দয়া করে তুমি আমাদের মিশনে সাহায্য করো। জেন এবার তার মেয়ের কথা শুনে রাজি হয়ে যায়। এরপর সে তাদের সবাইকে আমেরিকানদের পারমাণবিক বোমার আস্থানায় নিয়ে যায়। সেখানে অনেকগুলো আমেরিকান সোলজার ছিল। তারা তখন কিম এবং তার সঙ্গীদের উপর গুলি করতে শুরু করে। ফলে দুটি দলের মধ্যেই ভয়াবহ লড়াই শুরু হয়। তাদের গোলাগুলিতে অনেক সোলজার মারাও যায়, কিন্তু কিমদের সঙ্গে আমেরিকান সোলজাররা পেরে ওঠে না। কিম এবং জেন দুজন মিলেই বেশিরভাগ সোলজারকেই হারিয়ে দেয়। এরপর জেন তাদের সবাইকে গোপন একটি চেম্বারে নিয়ে যায়। সেই চেম্বারের সামনে একটি দরজা আছে। জেন তখন দরজাটিকে খুলে ফেলে। এরপর তারা সবাই দেখতে পায় এখানেই আমেরিকানদের পারমাণবিক বোম রয়েছে। এরপর সকল সোলজাররা পারমাণবিক বোমার মধ্য থেকে বিস্ফোরণের জন্য পাউডার বের করতে থাকে। কিন্তু তার আগে তারা জেনকে আলাদা একটি রুমের মধ্যে আটকে রাখে, যাতে করে সে আবার পালিয়ে যেতে না পারে। কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরও জেনের কাছে কেউই আসে না। তখন তার কাছে মনে হয় তাকে এখানে রেখেই হয়তো সবাই চলে গিয়েছে, কিন্তু আসলে তারা এখনও পারমাণবিক বোমার পাউডার নিচ্ছিল। অন্যদিকে সেই আগ্নেয়গিরিটি আবারও বিস্ফোরিত হয়। ফলে পুরো শহরে ভয়ানক ভূমিকম্প শুরু হয়। আর এই ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটা চীন এবং নর্থ কোরিয়াতেও চলে আসে। ফলে জেন এবং কিমরা যেখানে রয়েছে সেখানেও অনেক ভয়ানক রকমের ভূমিকম্প শুরু হয়। জেনের হাত তো হ্যান্ডকাপ দিয়ে বাঁধা আছে, তাই সে অনেক কষ্ট করে হ্যান্ডকাপটিকে খুলে ফেলে আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। সাউথ কোরিয়ার হান নদীতে প্রচুর পরিমাণে ঢেউয়ের সৃষ্টি হয়, আর এই শক্তিশালী ঢেউ শহরের দিকে আসতে শুরু করে। কিমের ওয়াইফ ইউনজুও এই সময় বাহিরে ছিল। সে হান নদীর ব্রিজের উপর দিয়ে ডক্টরের কাছে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ব্রিজটি ভাঙতে শুরু করে। এমনকি সেই শক্তিশালী ঢেউ ব্রিজটির উপর আছড়ে পড়ে। এতে চারিদিকে একদম তোলপাড় শুরু হয়ে যায়। ফলে ব্রিজের উপরে থাকা সবকিছু পানিতে পড়ে যায়। এমনকি ইউনজুও পানিতে তলিয়ে যাচ্ছিল, কিন্তু সে অনেক কষ্ট করে নদীর কিনারায় উঠে আসে। এদিকে কিমো তার কাজ শেষ করে জেন এবং তার সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। কিম তখন তাদের প্রেসিডেন্টকে একথা জানায়। এতে প্রেসিডেন্ট এবং তার পুরো টিম খুশি হয়ে যায়। এখন কিমের পরবর্তী মিশন হচ্ছে আগ্নেয়গিরিটির নিচে বিস্ফোরণ ঘটানো। তাই কিম এবং তার পুরো টিম জেনকে নিয়ে আগ্নেয়গিরিটির দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তাদের উপর আমেরিকান সোলজাররা হামলা করে।
তারা কিম এবং তার টিমের উপর গুলি করতে থাকে। কিমও তখন তার টিমকে নিয়ে তাদের সঙ্গে লড়াই শুরু করে। ফলে সেখানে এই দুটি দলের প্রচণ্ড পরিমাণে লড়াই হয়। এমনকি দুই পক্ষের গোলাগুলিতে অনেক সোলজার মারা যায়। এদিকে আমেরিকান সোলজাররা কিমকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে গাড়ি নিয়ে জেন চলে আসে আর কিমকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর সে একটি মেশিনের সাহায্যে কিমকে অজ্ঞান করে ফেলে আর পারমাণবিক বোমগুলোকে নিয়ে সে অন্য আরেকটি লোকেশনে চলে যায়। অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট এটা জেনে ফেলেছে যে সাউথ কোরিয়ান সোলজাররা তাদের সংবিধানের বিরুদ্ধে গিয়ে মিশন চালিয়ে যাচ্ছে। তাই আমেরিকান সোলজারদের অনেক বড় অফিসার সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে আসে। সে এখানে প্রেসিডেন্টকে বলে, আপনার লজ্জা করল না? আপনি একটি দেশের প্রেসিডেন্ট হয়ে এরকম রাষ্ট্রীয় বিরোধী কাজ কিভাবে করতে পারলেন? প্রেসিডেন্ট তখন বলে, তাহলে আমার আর কি করার ছিল? আমি কি চুপচাপ বসে বসে আমার দেশের নাগরিকদের মৃত্যু দেখব? তাছাড়া আমরা বিভিন্ন দেশের কাছে সাহায্য চেয়েছি, এমনকি আপনাদের কাছেও চেয়েছি। কই, আপনারা কেউ তো এগিয়ে আসলেন না। আমি একজন প্রেসিডেন্ট, আমি আমার দেশের মানুষের দায়িত্ব নিয়েছি, তাদেরকে সুরক্ষিত রাখার দায়িত্বটাও আমার। এখন আপনিই বলুন, আমি কি কোনো ভুল করেছি? অফিসার তখন বলে, আমরা এত কিছু শুনতে চাই না, আপনি ইমিডিয়েটলি মিশনটিকে বন্ধ করুন, তা না হলে এর পরিণাম ভালো হবে না। প্রেসিডেন্ট তখন বাধ্য হয়ে মিশনটিকে বন্ধের ঘোষণা দেয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সে পদত্যাগ করে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সে একজন ব্যর্থ সরকার, যে কিনা তার দেশের মানুষকে বাঁচাতে কোনো কিছুই করতে পারবে না। এদিকে প্রফেসর রকিও সাউথ কোরিয়া ছেড়ে চলে যাচ্ছে। অন্যদিকে জেনও এটা জানতে পারে যে সাউথ কোরিয়ার মিশনটিকে বন্ধ করে দেয়া হয়েছে। তাই জেন পারমাণবিক বোমগুলোকে একটি থার্ড পার্টির কাছে বিক্রি করে দেয়। এদিকে কিম তার জ্ঞান ফিরে পেয়েছিল, তাই সে জেনের সমস্ত কথা শুনে ফেলে। তখন সে জেনকে বলে, তুমি এমনটা করো না জেন, কতটা কষ্ট করে আমরা পারমাণবিক বোমগুলোকে জোগাড় করেছি, আর তুমি এগুলোকে বিক্রি করে দিতে চাইছো? এতে কত বড় ধরনের ক্ষতি হয়ে যাবে সে ব্যাপারে তোমার কি কোনো ধারণা আছে? কিন্তু জেন তার কোনো কথাই শোনে না। মাঝ রাস্তায় জেন একটু গাড়ি থামিয়ে বাহিরে যায়। ঠিক তখনই কিম সুযোগ পেয়ে গাড়িটিকে নিয়ে পালাতে চাইছিল, কিন্তু জেন তাকে দেখে ফেলে। তখন জেন অনেক কষ্ট করে কোনো মতে গাড়িটির মধ্যে উঠে পড়ে। এরপর কিমের সঙ্গে সে লড়াই শুরু করে। এখানে তাদের দুজনের মধ্যেই অনেক ধস্তাধস্তি হচ্ছিল। এদিকে তাদের গাড়িটি কন্ট্রোল হারিয়ে রাস্তার পাশে থাকা একটি জঙ্গলের মধ্যে ঢুকে যায়, কিন্তু তারা এখনও তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে তাদের গাড়িটির একটি গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, কিন্তু জেন এখানে কিমকে নিয়ে গাড়িটির একটি সাইডে চলে যায়। এতে তারা দুজনেই অনেক আঘাত পায়, ফলে সঙ্গে সঙ্গেই তারা অজ্ঞান হয়ে সেখানে পড়ে থাকে। অন্যদিকে আমরা প্রফেসর রকিকে দেখতে পাই, যে কিনা একটি বাসে করে সেখান থেকে চলে যাচ্ছে। এমন সময় সেই বাসটিতে কিমের ওয়াইফ ইউনজুও চড়ে, কারণ তার সন্তানের জন্য হলেও তো তাকে বাঁচতে হবে। ইউনজু এখানে অনেক কান্না করছিল। তখন প্রফেসর রকি তাকে জিজ্ঞাসা করে, আপনি কেন কাঁদছেন? ইউনজু বলে, আমার হাজব্যান্ড একজন সোলজার, সে দেশকে বাঁচানোর মিশনে গিয়েছে। আমি তাকে আর কখনো দেখতে পাবো কি না সেটা আমি জানি না। কিছুদিনের মধ্যেই আমার ডেলিভারি হবে। কিমকে ছাড়া আমি আমার সন্তানকে নিয়ে কিভাবে বেঁচে থাকব? ইউনজুর কথা শুনে প্রফেসর রকির অনেক খারাপ লাগে, তাই সে ইউনজুকে সান্ত্বনা দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা এয়ারপোর্টে পৌঁছে যায়। সবাই এখানে পাসপোর্ট দেখিয়ে বর্ডার পার হচ্ছিল, কিন্তু ইউনজুকে সেখান থেকে যেতে দেয়া হয় না, কারণ তার পাসপোর্টে কিছু সমস্যা ছিল। এদিকে প্রফেসর রকি এটা দেখতে পায়, তাই সে আবারও সাউথ কোরিয়ার বর্ডারে ফিরে আসে, কারণ একজন গর্ভবতী মহিলাকে এমন বিপদের মধ্যে ফেলে সে কিভাবে যেতে পারে। প্রফেসর রকি তখন ইউনজুকে তার সঙ্গেই রাখে, আর সে প্রেসিডেন্টের সেক্রেটারি সুয়ুনকে ফোন দেয়। প্রফেসর রকি এখানে সুয়ুনকে বলে, আপনি সবকিছু আবারও প্রস্তুত করুন। দেশ ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশকে বাঁচানোর জন্য লড়াই করব। আমেরিকানদের হুমকিতে ভয় পেলে চলবে না। আমরা আমাদের মিশনটিকে আবার শুরু করব। সোলজাররা যদি দেশের জন্য এত বড় ঝুঁকি নিতে পারে, তাহলে আমরা কেন পারব না? আপনি সবকিছু রেডি করুন, আমি এক্ষুনি অফিসে আসছি। এরপর প্রফেসর রকি ইউনজুকে নিয়ে তাদের অফিসে চলে যায়। অন্যদিকে আমরা কিম এবং জেনকে দেখতে পাই। এখন তাদের দুজনেরই জ্ঞান ফিরে এসেছে, কিন্তু তাদের এখানে অনেক খিদে পেয়েছে, তবে তাদের কাছে কোনো ধরনের খাবার নেই। তাই তারা সেখানে থাকা একটি শপে চলে যায়, যেটা ভূমিকম্পের কারণে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে তেমন কোনো খাবার ছিল না। অনেক খোঁজাখুঁজি করে তারা সেখানে একটি কোক খুঁজে পায়। তখন তারা কোকটি খেয়ে তাদের ক্ষুধা মেটায়। কিছুক্ষণ পর কিম সেখানে বাচ্চাদের একজোড়া ক্লিপ দেখতে পায়। সে তখন ক্লিপগুলোকে নিয়ে তার পকেটে রাখে। এরপর তারা আবারও তাদের গাড়িতে ফিরে আসে।
জেন এখানে কিমের মাথায় বন্দুক তাক করে আর বলে, আমি পারমাণবিক বোমগুলোকে বিক্রি করে দিয়েছি, তাই তুমি এগুলো আমাকে নিয়ে যেতে দাও, তা না হলে আমি তোমাকে গুলি করে দেব। তখন কিম বলে, আচ্ছা ঠিক আছে, তুমি পারমাণবিক বোমগুলোকে নিয়ে যাও, কারণ তোমার মতো স্বার্থপর মানুষকে বুঝিয়ে লাভ নেই। যার কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই তার সঙ্গে আমি কথাও বলতে চাই না। তোমার মতো বেঈমান মানুষকে আমার আর প্রয়োজন নেই। কিন্তু তুমি আমাদের মিশনের ম্যাপটিকে নষ্ট করে দিয়েছ, তাই এখন তুমি আমাকে ম্যাপটিকে এঁকে দাও আর পারমাণবিক বোমগুলোকে নিয়ে এখান থেকে চলে যাও। আমি আবারও অ্যাম্বাসিতে যাব আর একাই এবার পারমাণবিক বোমের পাউডার সংগ্রহ করব এবং আমার দেশকে আমি একাই বাঁচাবো। জেন তখন কিমকে তাদের মিশনের ম্যাপটি এঁকে দেয় আর সে পারমাণবিক বোমগুলোকে না নিয়েই সেখান থেকে চলে যায়। অর্থাৎ জেন তার ভুল বুঝতে পেরেছে। এমন সময় কিমের সঙ্গে প্রফেসর রকি যোগাযোগ করে আর সে তাকে জানায় তাদের মিশন কিছুটা চেঞ্জ হয়েছে। এখন পারমাণবিক বোমগুলোকে আগ্নেয়গিরিটির আরও অনেক নিচে বিস্ফোরিত করতে হবে। এতে সমস্যা আরও অনেক বেড়ে যায়, কারণ জেন তো তাকে আগের মিশন অনুযায়ী ম্যাপ এঁকে দিয়েছে, কিন্তু এখন তো তাদের মিশন আগ্নেয়গিরিটির আরও অনেক নিচে। জেন তাকে যেই ম্যাপটি এঁকে দিয়েছে সেই ম্যাপটিতে নিচের অংশটুকু ছিল না, কিন্তু মিশনটিকে কমপ্লিট করতে হলে এখন সম্পূর্ণ ম্যাপটির প্রয়োজন। তাই কিম আবারও জেনের খোঁজে বেরিয়ে পড়ে, কারণ জেন ছাড়া তো ম্যাপটির নকশা আর কেউ জানে না। অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই। জেনের ওয়াইফ তাকে যেই অ্যাড্রেস বলেছিল, জেন তার মেয়েকে খুঁজতে সেখানে চলে আসে, কিন্তু সে দেখতে পায় ভূমিকম্পের কারণে এই পুরো এলাকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। তখন তার কাছে মনে হয় সে হয়তো তার মেয়ে সিহুনকে আর খুঁজে পাবে না, কিন্তু হঠাৎ করেই সে তার সামনে একটি মেয়েকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গেই সে মেয়েটিকে চিনে ফেলে, কারণ এটাই হলো তার মেয়ে সিহুন। প্রায় 7 বছর পর সে তার মেয়েকে দেখতে পেয়েছে। এই 7টি বছর ধরে সে তার মেয়েকে একটিবার দেখার জন্য অনেক ছটফট করেছে, কিন্তু তার মনের মধ্যে লুকিয়ে থাকা আর্তনাদ কখনো কেউ শুনতে পায়নি। জেন এখানে তার মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কিছুক্ষণ পর সে তার মেয়ের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু সিহুন এখানে তাকে চিনতে পারে না, তাই সে তার কাছ থেকে দূরে সরে যায়। জেন তখন তার পকেট থেকে সেই চকলেট বের করে যেটা সে কিমের কাছ থেকে নিয়েছিল। এরপর সে সিহুনকে বলে, সিহুন, এই দেখো, আমার কাছে চকলেট আছে, তুমি না চকলেট খেতে অনেক পছন্দ করতে? সিহুন তখন জেনের হাত থেকে চকলেটগুলো নিয়ে নেয়। জেন তখন সিহুনকে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? আমি তোমার সেই হতভাগ্য বাবা, যাকে কিনা বিনা অপরাধে 7টি বছর তার সন্তানের কাছ থেকে দূরে রাখা হয়েছে। তুমি কি এটা জানো, এই 7 বছর যাবৎ তোমার মুখ থেকে বাবা ডাক শোনার জন্য আমি কতটা ব্যাকুল হয়ে আছি? তুমি কি একবার আমাকে বাবা বলে ডাকবে সিহুন? কিন্তু সিহুন তার কথার কোনো জবাব দেয় না। এমন সময় সেখানে সেই থার্ড পার্টি চলে আসে, যাদের কাছে জেন পারমাণবিক বোমগুলোকে বিক্রি করতে চেয়েছিল। তারা এখানে জেনকে বোমগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে। জেন তখন তাদেরকে জানায় তার কাছে এখন বোমগুলো নেই। এতে থার্ড পার্টির লিডার অনেক রেগে যায় আর সে জেনকে গুলি করে দেয়। এমন সময় কিম তার সঙ্গীদেরকে নিয়ে সেখানে চলে আসে। কিম এখানে একটু চালাকি করে। সে তাদের সবাইকে বলে আর কয়েক সেকেন্ডের মধ্যেই বোমটি এখানে বিস্ফোরিত হবে। কথা শুনে সেখান থেকে থার্ড পার্টির সকলেই ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর কিম জেনকে বলে, আমাদের মিশনটি একটু চেঞ্জ হয়েছে, তুমি আমাকে নিচের দিকের রাস্তা বলে দাও, আমি একাই সেখানে চলে যাব। এরপর তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যেও। কিন্তু জেন তাকে বলে, আমি তোমাকে সেখানে একা যেতে দেব না, আমিও তোমার সঙ্গে যেতে চাই, কারণ দেশ বাঁচলেই তো আমার মেয়ে বাঁচবে। কিম এতে অনেক খুশি হয়। এরপর মিশনে যাওয়ার আগে জেন তার মেয়ে সিহুনের কাছে আসে। এখানে সে তার মেয়েকে সেই ক্লিপগুলো দেয় যেগুলো সে একটি শপের মধ্যে পেয়েছিল। জেন তার মেয়েকে অনেক কিছু বলতে চায়, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, শুধু তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। সে এখানে তার মেয়েকে মন ভরে আদর করে। এদিকে কিম বুঝতে পারে জেনকে সে যতটা খারাপ ভেবেছিল, জেন তার একদম বিপরীত। এরপর কিম এবং জেন সিহুনকে তাদের একজন সোলজারের কাছে রাখে আর তারা দুজন মিলে বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই তারা আগ্নেয়গিরিটির কাছে পৌঁছে যায় আর তারা সেখানকার একটি টানেলের মধ্যে প্রবেশ করে। বোমটিকে নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে আবারও ভূমিকম্প শুরু হয়। ফলে টানেলের মধ্যে থাকা ইলেকট্রিসিটি চলে যায়। টানেলের মধ্যে একটি লিফট ছিল। তাদের প্ল্যান মোতাবেক সেই লিফটের মাধ্যমেই পারমাণবিক বোমটিকে নিচে নিয়ে যেতে হবে, কিন্তু এখন তো এখানে ইলেকট্রিসিটি নেই, তাই লিফটটিকে এখন নিচে নিয়ে যাওয়া সম্ভব নয়। কিম তখন জেনকে বলে, এই লিফটটি একটি রশির সঙ্গে সংযুক্ত রয়েছে, আমি এখন রশিটির মধ্যে ছোট্ট একটি বিস্ফোরণ ঘটাবো।
এতে লিফটটি সরাসরি নিচে পড়ে যাবে, ফলে লিফটের সঙ্গে সঙ্গে আমিও বোমটিকে নিয়ে নিচে যেতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ জেন, কারণ তুমি আমাকে সাহায্য করেছ। আমি নিচে যাওয়ার পর তুমি চলে যেও। এই বলেই কিম লিফটের রশির মধ্যে ছোট্ট একটি বোম সেট করে, কিন্তু ঠিক তখনই জেন সেই লিফটের মধ্যে ঢুকে যায় আর সে ভেতর থেকে লিফটের দরজা বন্ধ করে দেয়, যাতে করে কিম সেখানে আসতে না পারে। এরপর সে কিমকে বলে, এখন বাকি কাজটুকু আমাকে করতে দাও। আমি এতটাও স্বার্থপর নই যে তোমাকে মরতে দেব। কিছুদিন পর তোমার সন্তান পৃথিবীতে আসবে। আমিও তো একজন বাবা, আর বাবা হয়ে একটি সন্তানকে কিভাবে এতিম করে দিই বলো? কিম তখন জেনকে বলে, পাগলামি করো না জেন, আমার কাজ আমাকে করতে দাও। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তখন জেন বলে, তোমার পুরো জীবনটাই পড়ে আছে, আর আমার জীবনে পাওয়ার মতো কিছুই নেই। এমনকি আমার মেয়েটাও আমাকে চেনে না। তাছাড়া আমার পেটে গুলি লেগেছে, আমি এমনিতেও বাঁচব না। তাই আমাকে এই মিশনটি কমপ্লিট করতে দাও। কিন্তু তুমি কি আমাকে একটি বিষয়ে কথা দিতে পারবে যে তুমি আমার মেয়েটাকে দেখবে? কিম তখন জেনকে কথা দেয় যে সে তার মেয়েকে নিজের সন্তানের মতোই লালন পালন করবে। জেন এতে অনেক খুশি হয়। এরপর জেন রশির বোমটিতে আগুন লাগিয়ে দেয় আর সে লিফটে করে সোজা নিচে চলে যায়। অন্যদিকে ইউনজুর ডেলিভারি পেন ওঠে, তার সঙ্গে প্রফেসর এবং সুয়ুন রয়েছে। এদিকে কিম দৌড়ে টানেল থেকে বের হয়ে যায় আর সে গাড়িতে করে শহরের দিকে আসতে থাকে। সে এখানে জেনের জন্য কষ্ট পাচ্ছিল, কিন্তু তারও তো আর কিছু করার ছিল না। এদিকে সেই আগ্নেয়গিরিটির মধ্যে বিশাল বড় এক পারমাণবিক বিস্ফোরণ ঘটে, অর্থাৎ জেন তার জীবন দিয়ে মিশনটিকে কমপ্লিট করেছে। সে পুরো শহরের মানুষগুলোকে বাঁচিয়েছে। এতে সকলেই অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা 1 বছর পরের ঘটনা দেখতে পাই। কিমের একটি পুত্র সন্তান হয়েছে। কিম তার পরিবারকে নিয়ে অনেক সুখে আছে। এখানে তাদের সঙ্গে জেনের মেয়ে সেহুনও রয়েছে, আর কিম এবং তার ওয়াইফ সেহুনকে নিজের মেয়ের মতোই ভালোবাসে এবং সেহুনও তাদেরকে অনেক আপন করে নিয়েছে। অন্যদিকে আমরা প্রফেসর রকি এবং সুয়ুংকে দেখতে পাই। তারা দুজন এখন একে অপরকে ভালোবাসে, আর আজকে তারা কিমের বাড়িতে বেড়াতে যাচ্ছে। এভাবেই তাদের সকলের জীবন সুখে শান্তিতে কাটতে থাকে।